আজকে আপনার উপর লাঠিচার্জ করছে, তার সন্তানটির সুশিক্ষা নির্ভর করছে আপনি কেমন জীবনমান পাচ্ছেন তার উপর। এই ভাতৃঘাতী লড়াই আমরা আর কতদিন চালাবো? আমরা কতদিন আমরা নিজেদের ভাইয়ের উপর আক্রমণ করবো? আমরা নিজেদের ভাইকে আক্রান্ত করবো। আপনারা দেখবেন 5ই আগস্টের পরে সকল ধরনের আলাপ হয়েছে, সাংস্কৃতিক আলাপ হয়েছে, এইখান থেকে মানে অমুক উঠে যাচ্ছে, তমুক উঠে যাচ্ছে, আধিপত্যবাদ, হ্যান ত্যান, অমুক তমুক, কিন্তু রুটির কোনো আলাপ নেই। কেউ যখনই তাদের পেটের দাবি নিয়ে কোথাও দাঁড়াচ্ছে, সেটা রিক্সাওয়ালা হোক, সেটা আপনার গার্মেন্টস শ্রমিক হোক, সেটা শিক্ষক হোক, সেটা শিক্ষার্থী হোক, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, তাদের উপর টিয়ারশেল মারা হচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি নিয়ে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার। আপনারা বারবার করে বাংলাদেশকে স্ক্যান্ডিনেভিয়া বানাইতে চান, বলেন আপনারা সুইডেনের মতো শিক্ষা ব্যবস্থা চান, ডেনমার্কের মতো শিক্ষা ব্যবস্থা চান। ডক্টর মোহাম্মদ ইউনূস বড় বড় কথাবার্তা বলেন বিদেশে যে শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলাই দিবেন, বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্বপ্ন দেখবে, ওই স্বপ্ন দেখবে, একজন রিক্সাওয়ালার সন্তান স্বপ্ন দেখবে সে একদিন প্রধানমন্ত্রী হবে। কিন্তু এই জিনিসপত্রগুলো ঘটবে কিভাবে? যেখানে আপনাদের শিক্ষকরা, আমাদের দেশের শিক্ষকরা তাদের সাধারণ একটা মানসম্মত জীবনের জন্য তাদেরকে শহীদ মিনারে এসে দিনের পর দিন একটা অবস্থান কর্মসূচি গ্রহণ করতে হয়। এই অভ্যুত্থান, এটা আমাদের অভ্যুত্থানের সরকার। আপনারা যারা উপদেষ্টা, আপনারা কতটুকু বেতন পান? আপনারা কয় ঘন্টা দিনে পরিশ্রম করেন? আপনাদের কাজের উপর দেশের কতটুকু জিনিস নির্ভর করে, আর এই শিক্ষকদের কাজের উপর কতটুকু জিনিস নির্ভর করে? আপনারা একবার চিন্তা করে দেখেন না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত 15 বছর আওয়ামী লীগ যেখানে নিয়ে গেছে, আপনারা যে তার থেকে ভালো কিছু করতেছেন না, আপনারা যে ঠিক সেই পথেই আছেন। আওয়ামী লীগ আমলে কতবার দেখছি এমপিও ভুক্ত যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, কখনো এমপিও ভর্তির দাবিতে, কখনো জাতীয়করণের দাবিতে, কখনো এরকম বেতন ভাতা বাড়ানোর দাবিতে বারবার করে এখানে আসছেন, বারবার করে আক্রান্ত হয়েছে। সেই শিক্ষকদের বদদোয়া কিন্তু ক্রমাগত ঘনীভূত হয়ে অভ্যুত্থানের মতো পরিস্থিতির দিকে বাংলাদেশের মানুষের বদদোয়া আর নিয়ে আপনার অভ্যুত্থানের সরকার এই জন্য এখন পর্যন্ত এখানে আইসে আপনাদের এই স্পর্ধা দেখার পরও আপনাদেরকে কেউ উৎখাতের ডাক দিতেছে না, বরং ভালো মতো বুঝায় বলতেছে। কিন্তু যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে আমাদের আপনাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের নামা ছাড়া আর কোনো গতি আপনারা। একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, আপনি স্ক্যান্ডিনেভিয়া শিক্ষা ব্যবস্থা চান, খুবই চমৎকার কথা। আপনি প্রায়োগিক শিক্ষা দিতে চান শিক্ষার্থীদের, খুব চমৎকার কথা। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন সুইডেনের, ফিনল্যান্ডে বা ডেনমার্কে একজন প্রাথমিক স্কুলের টিচারের বেতন কত। আপনি একটা মানুষকে, একটা শিক্ষক, সে তার বাসা ভাড়া কেমনে দিবে এই চিন্তা মাথায় নিয়ে যখন একটা বাচ্চাকে পড়াবে, তখন সে কতটুকু শিক্ষা দিতে পারবে? তার সর্বোচ্চ ইচ্ছা চেষ্টা থাকলেও সে কতক্ষণ তার সর্বোচ্চ চেষ্টাটা দিতে পারবে বলে? তাহলে আমার দেশের ছেলে মেয়েদের আজকে পড়াশোনার কি অবস্থা? কোভিডের পরে কি হয়েছে? কোভিডের পরে 1/3 কিন্ডারগার্টেন উঠে গেছে, সেটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। স্কুলগুলিতে ড্রপ আউট বাইরে গেছে, 7, 8, 9 থেকে ছেলে পেলে শিক্ষার্থীরা ঝরে পড়ে যাইতেছে, তারা ঝরে পড়তেছে। এবং আমরা দেখতে পাচ্ছি তার সাথে একই সঙ্গে বাল্যবিবাহের মতো ঘটনা বাড়তেছে, নারী ও শিশু মৃত্যুর হার বাড়তেছে। এবং এই সামাজিক ক্রাইসিসগুলিকে মোকাবেলা করার মতো ন্যূনতম ইচ্ছা তো আপনাদের নাই। আজকে যখন শিক্ষকদের, যাদেরকে আপনারাই আশ্বাস দিচ্ছিলেন কিছুদিন আগে যে তাদের সব দাবি নাকি আপনারা মেনে